স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। Ready? Everybody ready? Start camera. Action! শাস্ত্র অনুযায়ী রাজার ধর্ম হলো প্রজাদের রক্ষা করা। তোমার ছেলেকে আমি অনেকবার বুঝিয়েছিলাম, প্রজাদের রক্ষক হও, রক্ষক হও না, কিন্তু ও শোনেনি। সেই জন্যই ওকে বধ করতে বাধ্য হলাম। 2 পয়সার প্রজাদের জন্য তুমি আমার ছেলেকে মেরে ফেললে। প্রজারা 2 পয়সার নয়, প্রজা হোক বা রাজা, রক্তের রং সবারই এক। আমার কথা মনে রাখবে, নয়তো কি করবে? একটা ছোট্ট আগুনের ফুলকি থেকে এমন দাবানল লাগলো যে দুটো জমিদার পরিবার একেবারে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেল। ওই ঘটনার পর সেই 2 পরিবার একে অপরের চরম শত্রু হয়ে দাঁড়ালো। তারপর থেকে এমন একটা দিনও ছিল না যেদিন সেখানে কেউ খুন হয়নি, কোনো মহিলা বিধবা হয়নি। সময়ের সাথে সাথে শাসক পাল্টেছে, নিয়ম পাল্টেছে, পাল্টায়নি শুধু সেই হত্যালীলা। মানুষ খুন হয়েছে, সহস্র চিতা চলেছে। এই হত্যালীলা বন্ধ করতে শেষ পর্যন্ত হোম মিনিস্টার 2 জমিদার পরিবারের মধ্যে সমস্যা মেটানোর চেষ্টা করলেন। দেখুন, আপনারা দুটো পরিবার আমার কথাটা বোঝার চেষ্টা করুন। 70 বছর ধরে চলতে থাকা আপনাদের মধ্যে শত্রুতা হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এই 50 কিলোমিটার এলাকার মধ্যে কোনো পরিবার এখানে বিয়ে দিতে চায় না। মৃত্যুর ভয় এখানকার লোকেরা শান্তিতে ঘুমোতে পারে না। মানেটা কি? দেখুন, আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা খুন খারাপিটা বন্ধ করুন। বছরে আপনারা 2 দিন লড়াইয়ের জন্য নির্দিষ্ট করুন। আমি ফসল কাটার পর নবান্নের সময় 2 দিন লড়াইয়ের জন্য নির্ধারিত করলাম। সেই 2 দিন পুলিশ বা সরকার আপনাদের মাঝখানে আসবে না। কিন্তু আপনারাও একটা কথা মনে রাখবেন, এই 2 দিনের লড়াইয়ে যে জিতবেন সেই পরিবার পুরো 1 বছর বিনা বাধায় এই এলাকায় রাজত্ব করবে। আর ওই সারা বছর এই এলাকায় একজনও খুন হবে না। আমার মনে হয় এর থেকে ভালো সিদ্ধান্ত হয় না। আমাদের এলাকার লোকেদেরও শান্তিতে বাঁচার অধিকার আছে। আমি আপনার সঙ্গে সহমত, মন্ত্রী মশাই। আমরা না তোদের শান্তিতে বাঁচতে দেব আর না মরতে দেব। সূর্যবংশীয় পুরো পরিবারকে শেষ করার জন্য 2 দিনই যথেষ্ট। আমিও রাজি আছি। তাহলে আজকের পর এটাই ঠিক হলো যে নবান্নের 2 দিন আগে আপনারা একে অপরকে যুদ্ধের জন্য আমন্ত্রণ জানাবেন। যুদ্ধের দিন যে পরিবার আসবে না তারা হেরে গেছে ধরা হবে, আর জয়ী পরিবার এলাকায় 1 বছর রাজত্ব করবে। আর আজকের পর এই নিয়মটা সবাই মেনে চলবে। তাই হবে। সেদিনের সিদ্ধান্তের পর থেকে প্রতি বছর নবান্নের দিনে মৃত্যুর খেলা চলত সেখানে। সূর্যবংশী পরিবার প্রত্যেক বছর সেই লড়াই জিতত, কিন্তু সেই জয়ের পরিবর্তে পরিবারের পুরুষদের প্রাণ যেতে লাগলো একে একে। এখন এই পরিবারের একমাত্র পুরুষ বলতে বেঁচে ছিলেন সূর্য প্রতাপ। যুদ্ধের আমন্ত্রণ পাঠিয়ে দিন। পুত্র, তুমি শেষ জীবিত সূর্যবংশীয় রাজা। যদি এই যুদ্ধে তোমার কিছু হয়ে যায় তবে ওই চন্দ্রবংশী পিশাচটা এই অঞ্চলের মানুষদের সারাটা জীবন একেবারে অতিষ্ঠ করে দেবে। তখন সেই দোষটা তোমার ঘাড়েই পড়বে। বাবু, বাবু, গিন্নিমা হাসপাতালে ছেলের জন্ম দিয়েছেন। আমাদের রাজকুমার এসেছেন। ভগবানের অশেষ দয়া, বংশের উত্তরাধিকারীর জন্ম হয়েছে। রাজা সূর্য প্রতাপের জয়, রাজকুমারের জয়, রাজা সূর্য প্রতাপের জয়, রাজকুমারের জয়, রাজা সূর্য প্রতাপের জয়, রাজকুমারের জয়।
বাবা কোথায় সে? মরা ছেলের জন্ম হয়েছে। রাজকুমার দীর্ঘজীবী হোক। ভগবানে কেমন সুখ দিলেন! মরা সুখ এলো আমাদের কপালে। কপালে সুখ লেখাই নেই। এ ব্যাপারে বসুন্ধরা জানে? না বাবা জীবন, রাজকুমারের জয় হোক। রাজকুমারের জয় হোক। রাজকুমারের জয় হোক। উত্তরাধিকারী এসে গেছে। রাজকুমারের জয় হোক। রাজকুমার দীর্ঘজীবী হোক। ওর জন্ম হয়েছে শত্রুদের বিনাশ করার জন্য। ও ভগবানের তরফ থেকে পাঠানো এক ব্রহ্মাস্ত্র। রাজকুমারের জয় হোক। রাজকুমার দীর্ঘজীবী হোক। আজকের পর আমরা সবাই এটা ভুলে যাব যে আমার কোনো পুত্র সন্তান হয়েছিল। আজ থেকে 25 বছর পর তোমাদের বীর রাজকুমার ফিরে আসবে। ও এমন এক যোদ্ধা হবে যার নাম শুনে শত্রুরা কাঁপবে। তার জন্য তোমাদের আশীর্বাদের প্রয়োজন। আমাদের আশীর্বাদ রাজকুমারের সাথে সবসময় থাকবে। আমাদের আশীর্বাদ রাজকুমারের সাথে সবসময় থাকবে। আমাদের আশীর্বাদ রাজকুমারের সাথে থাকবে। আমাদের আশীর্বাদ রাজকুমারের সাথে সবসময় থাকবে। এর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করুন। তুমি মিথ্যে বললে কেন? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। মানুষের মনোবল বাড়ানোটা আমার দায়িত্ব। শত্রুদের মনে যেন ভয় থাকে। ওর মাকে বাঁচিয়ে রাখার জন্য, মিথ্যা আশ্বাসের জন্য আমাকে এটা করতেই হলো। পরে কোথা থেকে রাজকুমার আসবে? ভগবান যদি আমাদের ভালোবাসেন তাহলে উনি নিশ্চয়ই কাউকে না কাউকে পাঠাবেন। কিন্তু যতদিন সে না আসবে আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে। এটাই নিয়তি। আমার লোকেরা মরলে আনন্দ করতেস। ওর ছেলে হলো তখনও খুব আনন্দ হয়েছিল না? আজকের পর থেকে কারোর বাড়িতে আর কোনো ছেলে জন্মাবে না। যা হবে শুধু আমাদের পরিবারে। আর 25 বছর পর কোনো উত্তরাধিকারী এলে ওর পাশে দাঁড়ানোর জন্য কোনো পুরুষ থাকবে না। সবাই কান খুলে শুনে রাখো। যদি কারোর পরিবারে ছেলে জন্মায় তাহলে আমি তাকে মেরে ফেলবো। আজকের পর থেকে শুধু আমারই জয় পতাকা উঠবে। আমি একা এখানকার রাজা, তোমাদের রক্ষা করার জন্যে কেউ আসবে না। পঁচিশ বছর পর তোর বন্ধুর বউয়ের সাথে কি হয়েছিল তোর মনে আছে তো? তোর যদি প্রাণের মায়া থাকে তাহলে আমার লোকেদের টাকাটা দিয়ে দে। আমি একটা কথা বারবার বলতে পছন্দ করি না। তোমাকে একটা টাকাও দেব না। ফোন করে বারবার বিরক্ত করবে না, বুঝলে? রাখলাম। কুমার, কুমার, ওরা আমাকে খুন করতে চাইছে। আমাকে বাঁচাও, প্লিজ। সরি, আমাকে বাঁচাও। বিক্রম, আমাকে বাঁচাও। আমি যদি আপনাকে বাঁচানোর চেষ্টা করি তাহলে ওরা আমাকেও মেরে ফেলবে। বিক্রম, প্লিজ কথাটা বোঝার চেষ্টা শোনো। করুন। হ্যালো, ইয়েস। দেখলি তোর কোম্পানিতে এসে তোরই ব্যান্ড বাজাচ্ছি।
যখন নিজের লোকেরাই পাশে থাকে না, তখন আর বেঁচে থাকার মানে কি? মেরে ফেলো আমাকে। আমি ওকে মারলে তোর সমস্যাটা কোথায়? মেরে দিবি? তুই মারবি? তুই কি যমরাজের ছেলে? মুখটা মোচ। দেখ, জীবনে টাকা শুধু 3টে জিনিসের জন্য দরকার হয়: মেয়ে, বিয়ে আর সংসার। মারপিটের জন্য নয়। মাঝখানে বিরক্ত করিস না। আরে আবার কোথায়? হ্যালো, হ্যাঁ কাজ হয়ে গেছে। না না, এবার মাথায় ঢুকেছে। আরে আপনি ঠিক আছেন তো কাকু? থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস দিয়ে কাজ চালাবেন? ঠিক বুঝলাম না। আরে কাকু, আজকাল কি থ্যাংক ইউ দিয়ে আর পেট ভরে নাকি? জীবন থাকলে সবকিছু হয়। দেখুন কাকু, ধরে নিন আপনি আজকে এখানে মারা যেতেন। ধরতে বলেছি, মারা গেছেন। অ্যাম্বুলেন্সের খরচ, পুলিশের খরচ, অন্তিম সংস্কার, পিণ্ডদান, অন্নদান, বস্ত্রদান, পুরোহিতের দান, ওই দান, এই দান, কত খরচ। আপনি সব টাকা যোগ করুন আর সেই টাকাটা আমাকে দিয়ে দিন। সোজা হিসেব, তাই না? খুব ইন্টারেস্টিং তো তুমি। মনে হচ্ছে সব খরচ মিলিয়ে 10 লাখ মতো হবে। হ্যাঁ। তোমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে না ক্যাশ দেবো? স্যার, ওপরওয়ালার দয়াতে আমার কাছে ব্যাংক অ্যাকাউন্টও আছে, আর আপনার কাছে আপনার প্রাণ। যদি আপনার হাত পা ভেঙে যেত বা মাথা ফেটে যেত, তাহলে চিকিৎসার খরচ 60-65 লাখের ধাক্কা। তারপর হসপিটাল, অপারেশন, ডাক্তার, নার্সের খরচাও তো হতো, সেগুলো আমাকে দিয়ে দিন। এই নাও 65 লাখের চেক। এটা দিয়ে নতুন জীবন শুরু করো। আমার দৃঢ় বিশ্বাস একদিন না একদিন তুমি অনেক দূর যাবে। স্যার, ওপরওয়ালা যেখানে পাঠান সেখানেই চলে যাই, আর যার সাহায্য করতে বলেন তাকে সাহায্য করি নিজের সবটা দিয়ে। আর আপনাদের মতো সৎ মানুষদের আমি যদি একবার সাহায্য করি, নিজের প্রাপ্য টাকাটা নিতে ভুলি না। মেয়ে চাই? কার তোর বিয়ের জন্য? ভাই, তোর ব্যাংকে তো 1 টাকাও নেই। আমি ছোটবেলাতে ঠিক করে নিয়েছিলাম, মিনিমাম 50 লাখ টাকা ব্যাংকে না থাকলে কোনো মেয়ের সাথে প্রেমই করব না। ওহো, যতদিন না আমার 60 লাখ হবে, বিয়েই করব না। কিন্তু আজকে তো ভাই দারুণ ব্যাপার হয়েছে। একদিনে আমি 65 লাখ রোজগার করেছি। ভেরি গুড। এখন আমার ব্যাংক ব্যালেন্স সোজা 65 লাখ হয়ে গেছে। মিনিমাম 65,000 ইন্টারেস্ট পাবো। আমি আর আমার ওয়াইফ একদম শান্তিতে থাকবো। এবার খুব তাড়াতাড়ি একটা সুন্দরী মেয়ে খুঁজতে হবে, তারপর ওর বাবা মায়ের সাথে কথা বলবো, ভালো একটা দিন ঠিক করবো আর ধুমধাম করে ওকে বাড়িতে নিয়ে আসবো। এবার তুই দেখতে থাক আমার প্ল্যান। দাঁড়া তো, 65 লাখের মালিককে মেরে ফেলছিস? তোর গাড়ির আমি 12টা বাজাচ্ছি। দাঁড়া। ভালোই হয়েছে ওর কিছু করিনি।
আরে কোথায় যাচ্ছে ও? আরে লিফটটা তো মিস হয়ে গেল। ধরবই ওকে। উফ, কি দেখতে! আরে ভাই, এ তো দৌড় করিয়েই মারবে। মাইরি মেয়ে না আগুনের গোলা। ও ধোনি, কি হ্যান্ডসাম রে। সন্ধ্যা চিনিস ওকে, যে তোর দিকে তাকিয়ে আছে? কালকে না ও আমার গাড়িতে হালকা ধাক্কা খেয়েছিল, তারপর আমার পিছু নিয়েছিল। ও মনে হচ্ছে ধাক্কাটা জোরে দিতে হবে। চল আজ ওকে নিয়ে শপিং করতে যাই। টাকা শেষ, সময় শেষ। দেখবি আজকের পর থেকে আর কোনো মেয়ের দিকে তাকাবে না। ভাইটি ওখানে তোকে ভিখারি করার প্ল্যান করছে, সাবধানে থাকিস। ওই লালটু সোনার দিকে তাকা একবার। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ফাঁকা হয়ে গেছে, কিন্তু মেয়ে নেই। ইম্পসিবল। ভগবানের পকেট থেকে টাকা বের করা সহজ, কিন্তু আমার পকেট থেকে টাকা বের করা ইম্পসিবল। তাই না? একদমই তাই। আজ তো একে মজা দেখাতেই হবে। এই এদিকে শোনো। আমাকে ডাকছো? তোমাকে নয় তো কি ওই বাটকুলকে ডাকবো? আমাকে দেখে বাটকুল মনে হচ্ছে? আগে তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ, এর আগে কখনো কোনো মেয়েকে দেখোনি? তোমার মতো দেখিনি। তোমার মতো চোখ, তোমার মতো চুল, তোমার মতো গোলাপি ঠোঁট, তোমার কথা বলার ধরন, তোমার মতো ড্রেসের স্টাইল না দেখে কি করে থাকবো? আর তুমিও তো তাই বলছিলে, ধোনির চুলটা কি সুন্দর, ধোনির চোখগুলো কি মিষ্টি, ধোনির বডিটা কি সুন্দর। ওর থেকে তো আমার বডিটা আরো ভালো। বেশি স্মার্ট হয়েও না। তুমি কাল থেকে আমার পেছনে কেন পড়েছো? কারণ তুমি আমাকে ব্যথা দিয়েছো, তাও সোজা এখানে। যদি এরকম চলতে থেকে জানি না কবে হার্ট ফেল করবো। এই তুমি পাগল নাকি? পাগল? তোমার প্রেমে পাগল। ওদের থেকে জেনে নিতে পারো। এই বডিগার্ডকে বাদ দিয়ে এদের মধ্যে যাকে খুশি জিজ্ঞেস করো। যদি এদের মধ্যে কেউ বলে তুমি ভালোবাসার যোগ্য নও, তাহলে আমি বাসবো না। শাট আপ। আমার পিছু নিলে মেরে পা ভেঙে দেব। আমি তো সেটাই চাই। দেখলেন তো একবার, আবার কতবার দেখবেন? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, স্যার স্যার দেখুন স্যার, আমার কাছে সব কাগজ আছে, তাও কনস্টেবল টাকা চাইছে। চুপচাপ ফাইনটা দিয়ে দে। পটে গেছে। হাসলি কেন? শুনিসনি হাসতে তো ফাঁসি। হেসে নিজের ফিলিংসটা বুঝতে দিস না। সব ছেলেরাই একরকম হয়, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এরা শুধু মিথ্যে বলে। সব কটা ধান্দাবাজ। স্যার স্যার, আমার মায়ের অপারেশন, প্লিজ এমার্জেন্সি আছে, আমাকে যেতে দিন প্লিজ প্লিজ। অটো, হসপিটালে নিয়ে যাও তাড়াতাড়ি। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? আপনি কি করছেন? মাঝখানে আসিস না। ওকে হসপিটালে যেতে দিন, না হলেও মারা যাবে। ও মরলে তোর কি? তুমি ওকে হসপিটালে নিয়ে যাও। এটা ভুল। অসহায় মানুষকে সাহায্য না করা ভুল। ছাড়। স্যার, আমি ওকে মেরেছি কারণ ওই লোকটা না হলে মারা যাবে। স্যার, গায়ে হাত দেবেন না। পুলিশের গায়ে হাত তুলেছিস তুই? মারবেন না ওকে। ও ভুলটা কি করেছে? ও একজনের প্রাণ বাঁচালো, সেটা দেখলেন না?
এবার তোর ভগবানও তোকে বাঁচাতে পারবে না। জানো তুমি কার গায়ে হাত দিয়েছো? চিফ মিনিস্টারের লোক। তোমাকে সাসপেন্ড করলাম, কাল অফিসে দেখা করো। ক্ষমা করে দেবেন, ইন্সপেক্টর ভুল করেছেন। এরকম ভুল আর কখনো হবে না। কে এই ছেলেটা যার জন্য পুলিশ সুপার নিজে এখানে চলে এলেন আর আমাকে সাসপেন্ড করে দিলেন? কিন্তু স্যার ও তো অনাথ। ও অনাথ হতে পারে না, এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমি গুন্ডাদের মতো দেখতে হলেও একজন ভালো মানুষ, সত্যি। সন্ধ্যা, চলো বিয়েটা করে নি। এত তাড়াতাড়ি? কিছুদিন আগে প্রেমটা তো করি। প্রেম করার মানেটা কি? একে অপরকে 150টা মেসেজ পাঠাবে, 100 বার ফোন করে জিজ্ঞেস করবে, সোনা তুমি খেয়েছো? কি খেয়েছো? আজ তুমি কি পরে আছো? রাতে তুমি আমাকে মিস করো কি? ঘুমিয়ে পড়লে নাকি? এত তাড়াতাড়ি কেন ঘুমোলে? ঘুমোলে কেন? ওঠো, আমার সাথে কথা বলো। সুইট ড্রিম, গুড নাইট। উফ, এসব ফালতু জিনিস আমি পছন্দ করি না। তার থেকে ভালো সোজা বিয়ে করে ফেলা আর পুরো ক্রিকেট টিম ঝপ 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 বানিয়ে ফেলো। আইপিএল খেলতে গেলে নিজের টিম নিয়ে যাব। ভালো আইডিয়া না, কি বলো? 1 ডজন? হ্যাঁ। ঝপ ঝপ করে। একটা কথা বলো তো, তোমার ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ড? আরে আমার অ্যাকাউন্টে 65 লক্ষ টাকা আছে। তুমি জানো আমি কে? আমি এমজিএম কনস্ট্রাকশনের মালিক রমেশ সিংহর মেয়ে। আমার বাবার ব্যবসা 6000 কোটি টাকার। তোমাকে বাঁচাতে আমি বাপিকে ফোন করে পুলিশ সুপারকে ডেকেছিলাম। 6000 কোটি? ভেবে দেখো, 6000 কোটির সাথে যদি 65 লাখ মেলানো হয় তাহলে কতটা টাকা হবে? সে ঠিক আছে, কিন্তু আগে আমার বাবা তোমার ফ্যামিলির সাথে দেখা করবে। ফ্যামিলির সাথে? কিন্তু ফ্যামিলি কেন? শোনো, আমার বাবা তো একটা কুকুর কেনার আগেও তার 7 জন্মের রেকর্ড নিজে চেক করে নেয়। কুকুরদের করে ঠিক আছে, কিন্তু জামাইয়ের রেকর্ড চেক করে কি করবে? তোমার কোনো ফ্যামিলি আছে না নেই? না থাকলে আমাকে ভুলে যাও। মহা সমস্যায় পড়লাম। আমার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে শুনলে তুমি তাজ্জব হয়ে যাবে। আমার ফ্যামিলির নাম শুনলে চিফ মিনিস্টার থেকে প্রাইম মিনিস্টার সবাই কেঁপে ওঠে। তুমি রয়্যাল ফ্যামিলির ছেলে? আমার তো কোনো ফ্যামিলিই নেই। ইয়েস, রয়্যাল ফ্যামিলির ছেলে। খুব ভালো, তোমার ফ্যামিলির সাথে বাবার দেখা Okay. করাও, ঠিক আছে? রয়্যাল ফ্যামিলি, মা যত খুশি ঢপ। বেটা, থু, তোর এরকম জীবনটাকে। রয়্যাল বানানটাই জানি না, বললাম রয়্যাল ফ্যামিলির ছেলে। রয়্যাল ফ্যামিলি কোথা থেকে জোগাড় করি? চলো চলো আমাকে, চলো। সুধা, তুই ভেতরে যা। হে প্রভু, এ তোমার কেমন বিচার! সব শেষ করে দিল। তোর পাপের ভান্ডার পূর্ণ হয়েছে। তুই একজন অসহায় মায়ের সন্তানকে মেরে ফেললি। এর শাস্তি তুই আর তোর পুরো পরিবার পাবি। এক অসহায় মায়ের অভিশাপ। দেখিস তোদের পরিবারে মুখাগ্নি করার মতো কেউ বাঁচবে না। কি হয়েছে রে? একটা ব্রেকিং নিউজ আছে। দেবগড়ের সূর্যবংশী পরিবার একজন যুবককে দত্তক নিতে চায়। একজন এমন যুবক যে লড়াইয়ে পারদর্শী, যে মারা গেলেও কেউ কাঁদবে না তার জন্য। এইরকম একজনকে দত্তক নিতে চায়। এ তো মেঘনা চাইতেই জল রে। হ্যাঁ, হয়ে যাবে আজকের মধ্যেই করার চেষ্টা করছেন। স্যার, গুড মর্নিং স্যার। ঝুঁকে বলো। এসব কি বলছেন স্যার? রাজাদের সামনে মাথা ঝুঁকিয়ে নমস্কার করতে হয়। ঝুঁকে বলো। ওকে, এতটা ঝুঁকলে চলবে? ছেলে এসে গেছে। এই সেই ছেলে। ভেবেছিলাম পালোয়ান খালির মতো চেহারা হবে, কিন্তু এ তো পিঁপড়ে। আপনার সামনে আমাকে খালিই লাগবে। স্যার স্যার স্যার, কুল কুল কুল, ক্ষমা করে দিন। আরে কি বলছিস ভাই? খেলা শুরু হওয়ার আগেই তো শেষ করে দিবি তুই। আরে ভাই, এই বুড়োর কথা শুনতে পারবো না আমি। স্যার, আসলে ওর মুখে কিছু আটকায় না। বেটা, বুড়োটা আমাকে পিঁপড়ে বললো।
শোনো, ইনি হলেন দেবগড়ের রাজা। নমস্কার স্যার। ওনাকে তোমার নামটা বলো। জগা। পদবী? আই। এই আই মানে কি বলতে চাইছো তুমি? পুরোটা বলো। আই মানে আমি একাই। একা মানে? একা মানে আমি নিজেই স্যার। আমার কাছে বাড়ি থাকলে, পদবি থাকলে আমি এখানে আসতাম কেন? স্যার, আমি সত্যি বলছি, আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই। নাম আর বাড়ির পরিবর্তে তুমি কি চাও? পরিবর্তে আমি আপনার কাছে কি আর চাইবো স্যার? যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি একা। আমি তো এটাও জানি না মায়ের ভালোবাসা কাকে বলে, পরিবার কাকে বলে। আপনি আমাকে নিজের করে নিন, সেটাই যথেষ্ট। আর এরকম পরিবারকে রক্ষা করতে নিজের প্রাণ পর্যন্ত দিতে পারি স্যার। কারণ আমার কিছু হয়ে গেলে আমার জন্য কাঁদবার কেউ নেই। আমি যেই বাড়িতে যাব সেখানকার প্রত্যেকটা মানুষ আমাকে নিয়ে গর্ব করবে। আমি সবাইকে ভালোবাসবো, সবার সাথে মিলেমিশে থাকবো। আপনাকে হতাশ করব না স্যার। বাবা, এক পুত্রহারা মায়ের অসহায়ত্ব দেখে, দুর্বল মানুষের মনের বিশ্বাস দেখে একজন অসহায় আর নিরুপায় বাবা তার মৃত সন্তানকে জীবিত রেখেছিল সবার মনে। আজ থেকে তুমি সেই সন্তান। তোমাকে তোমার বাবার প্রতিজ্ঞা পালন করতে হবে। আজকের পর থেকে তুমি এই কথাটা চিরতরে ভুলে যাবে যে তুমি দত্তক নেওয়া। অগ্নিকে সাক্ষী করে প্রতিজ্ঞা করো। অগ্নিকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি যে আমি এই রাজ্যের উত্তরাধিকারী, আর নিজের প্রাণ দিয়েও এই রাজ্যের মানুষদের রক্ষা করব। আজ থেকে তুমি হলে সূর্যবংশীয় রাজা সূর্যনারায়ণ প্রতাপ সিংহ। ছেলেকে পেয়ে খুব খুশি, কিন্তু এরা কি জানে যে ছেলে নয় বোমকে দত্তক নিয়েছে? খারাপ ভাবিস না ভাই, তুই একটা অ্যাটম বোম, জ্যান্ত একটা তুই বোম। বেশি চিন্তা করিস না, সব ঠিকঠাক হয়ে যাবে। মানে তুই সবাইকে খুব ভালোবেসে সাপ করবি? রাজকুমার সূর্য। হ্যাঁ দাদু। সম্মান দিয়ে বলো। হ্যাঁ বলুন দাদু। ও হলো আমাদের রাজকুমার। এখন থেকে ওই সবকিছু দেখাশোনা করবে। 2.5 লাখ বিল হয়েছে এনার, তার সঙ্গে 50,000-এর বকশিস। এর পেমেন্টটা করে দাও। 3 লাখ? নমস্কার। থ্যাংক ইউ স্যার। জীবনে প্রথমবার রাজা হয়েছে তাই না? ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে। যাও, কে বিলটা মিটিয়ে দাও। তুই দেখলি ওরা কি করলো? এরা তো আমাকে ধুয়ে দেবে। সামনে না পেছন থেকে? তোকে তো আমি, তুই আমাকে ভিখারি করার জন্য রাজা বানালি রে। এক ঝটকায় ব্যাংক ব্যালেন্স থেকে 3 লাখ টাকা চলে গেল। আরে একটু একটু করে দিলে তবেই না পড়ে বেশি বেশি। চুপ কর, ফালতু না বকে। এখন কি করবো সেটা বল। মেটা আর কি? তোকে তো আমি, না 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 না, আরে ভাই তুই এখন রাজকুমার হয়েছিস, কি টিমি করে ছেড়ে দে। আমার লস রিকভারি হবে তো? 100%। 65 লাখ থেকে 3 লাখ চলে গেল, এখন 62 লাখ আছে। আর একটা টাকাও খরচ করবো না এই কাঙালদের জন্য। রাজকুমার, গাড়ি এখানেই দাঁড় করা। ওই দেখো, ওটা আমাদের রাজ্যের প্রবেশদ্বার। তাহলে ওই দ্বারটা কিসের? বাবা, এখন এই পুরো এলাকায় আমাদের চ্যালেঞ্জ জানানোর মতো কেউ নেই। এই নবান্ন উৎসবে তোমার মূর্তি স্থাপন করে সেটার প্রমাণ দিয়ে দেব। কেমন লাগলো আমার আইডিয়াটা? একদম ফালতু। কি খামতি আছে? অহংকারে যতদিন নয় সূর্যবংশীদের অহংকার,
এই হাত দিয়ে চূর্ণ করতে পারবো ততদিন শান্তি পাবো না। যতদিন নয় সূর্য বংশীদের শেষ বংশধরকে মারতে পারবো শান্তি পাবো না। বোঝা গেল? রাজকুমার সূর্য এসে গেছে। সূর্য আসতেই আমাদের বাড়িতে আগুন লেগে গেল। একদম সঠিক সময় এসেছে, মৃত্যু টেনে এনেছে। সূর্য কেমন লাগছে? হ্যাঁ, রাজপ্রতাপ সিংহ, রাজকুমার এসে গেছেন। এর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করুন। ইনি আমাদের রাজকুমার, প্রণাম করো ওনাকে। আচ্ছা শুনুন, এখানকার ঘোড়াগুলো কিভাবে আমার দিকে তাকিয়ে আছে? এরাও কি বুঝে গেছে আমি ডুপ্লিকেট? জন্তুরা সব বুঝতে পারে। ঠিক বলেছেন। আসলে একজন পশুই অন্য পশুদের বুঝতে পারে। বাহ, দারুণ কথা বলেছিস। আরে বাহ, এটা আবার কে? তোমাকে তো একদম হিরোর মতো লাগছে। একদম সিনেমার সুপারস্টারদের মতো স্টাইল তোমার। কত বছর ধরে এই বাড়িটা তোমার অপেক্ষায় আছে, আর আজ সেই দিনটা এলো। দারুণ ব্যাপার। এ পাগল নাকি? আরে ও পাগল নয়, তোমার হবু জামাই বাবু। ও, সবাই তোমার অপেক্ষায় আছে। এসো এসো, ভেতরে এসো। এরা তোমার দিদি। মাঝখানে যে থালাটা ধরে আছে ও তোমার বড় দিদি। আর সবচেয়ে সুন্দরী, তাই না? ভালো মানাবে। এখনো বিয়ে করোনি কেন? ও বলেছিল ভাই না ফেরা পর্যন্ত বিয়ে করব না। আর আমি যদি না ফিরতাম? তো আমায় অবিবাহিত থেকেই মরতে হতো। রাজকুমার সূর্য, তোমার মা, মায়ের আশীর্বাদ নাও। শোনো বাবা, ইনি আমাদের কুলদেবী। তুমি ওনার আশীর্বাদ নাও। আয়ুষ্মান ভব। আরে ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ কেন? আরে এটা তো আমাদের অভ্যাস জামাই বাবু। ঠেলাতে তো আমাদের এইভাবেই খেতে হতো। কি ঠেলাতে? এখন তুমি রাস্তায় নয়, বাড়িতে খাবার খাচ্ছ। এই বাড়ির ওই চেয়ারটা 25 বছর ধরে তোমার অপেক্ষায় আছে। এই কাজটা তো আমরা রোজ করি। প্রথমে তোমার ভাগের খাবারটা সরিয়ে রেখে তারপর আমরা সবাই খাই। গুড, ভেরি গুড। আমরা কত অভাগা ছিলাম। ভাই থাকতেও তার ভালোবাসা থেকে আমরা বঞ্চিত ছিলাম। আর মনে মনে ভাবতাম যে আমরা কি কখনো আমাদের ভাইকে ফিরে পাবো, ওর সাথে মন খুলে কথা বলতে পারবো। ভাই, তুমি কি এটা জানো যে ভাইফোঁটার দিন একজন দিদির মনে কতটা কষ্ট হয় যখন ফোঁটা দেওয়ার জন্য
তার কাছে ভাইয়ের কপাল থাকে না। একজন দিদি বিশ্বাস করে তার ভাই সবসময় তার রক্ষা করবে, কিন্তু যখন তোমাকে আমাদের দরকার ছিল তখন তুমি আমাদের কাছে ছিলে না। আমরা একদম একা হয়ে গিয়েছিলাম। তুমি কি জানো আমাদের সাথে কি কি হয়েছে? সূর্য আমাদের সবার কথাই চিন্তা করত, তাই আমাদের রক্ষক হয়ে ঘরে ফিরে এসেছে। আর কেউ দুঃখ পাবে না, আর কেউ কাঁদবে না এই বাড়িতে। কি হয়েছে ভাই? এখানে দেবদাস হয়ে বসে আছিস কেন? আমরা ঠিক করছি না ভাই। আরে কিন্তু কি ঠিক করছি না? তুই বুঝবি না, এরা আমাকে নিজের ছেলে আর ভাই ভেবে কত ভালোবাসা দিচ্ছে, আর আমি তার বদলে এদেরকে মিথ্যে আশা দিচ্ছি। যেদিন এরা জানতে পারবে আমি আসল রাজকুমার নই, সেদিন কি ভাববে এরা? আরে ভাই, তুই এসব কেন ভাবছিস? ভুলে যা এসব। ৬,০০০ কোটি নিয়ে ভাব। একবার তোর বিয়ে হয়ে গেলে ৬,০০০ কোটির মালিক হয়ে যাবি। এই অট্টালিকা, এই সিংহাসন, এত সম্পত্তি, এত টাকা জীবনেও তুই রোজগার করতে পারবি না। শুধু মস্তি কর। অল দ্য বেস্ট। বম বম ভোলে, এই বাড়ির রক্ষক এসে গেছে। আরে বাহ, এই বাবা তো খুব ভালো। এবার বাবার চমৎকারটাও দেখো। ওহো, রাজকুমার সূর্যর চোখের তেজ শত্রুদের পুড়িয়ে ছাই করে দেবে। ইনি তো অন্তর্যামীও বটে। বাবা ভোলানাথের নামে কিছু দান করুন, বাবা সর্বদা সদয় থাকবেন। রাজকুমার সূর্য, ওনাকে 1 লাখ টাকা দাও। 1 লাখ? ডুগডুগি বাজানোর 1 লাখ? তুমি হলে রাজবংশের ছেলে, এত ছোটখাটো দানে ভয় পেও না। 4 লাখ হয়ে গেল। বাবা ভোলানাথ সর্বদা আপনাদেরকে রক্ষা করবে। যত গুড় দেবে আশীর্বাদ তত মিষ্টি হবে। জয় বিষ্ণু হরি, বৈকুণ্ঠবাসী হরি, মনে হয় আজ আমি ভিখারি হয়ে যাব। শ্রীকৃষ্ণ হরি, ভরিয়ে দাও আমার ঝুলি, আর করে দাও আমাদের পকেট খালি। শ্রী গোবিন্দ হরি। রাজকুমার সূর্য, এনাকেও 1 লাখ টাকা দাও। একেও 1 লাখ? আমিও ডুগডুগি নিয়ে বেরিয়ে পড়ছি। তুমি কিন্তু এখন একজন রাজা, রাজাদের মতো আচরণ করতে শেখো। দান করা রাজার ধর্ম, একটুও জানো না। বুঝতে পেরেছি। হিসেবটা কর ভাই, 2 দিনে আমার 5 লাখ টাকা চলে গেল। যদি এরকম চলতে থাকে তাহলে 1 মাসে রাস্তায় নামতে হবে। মার্গো, ইটস পেনিং ইউ নো। বুঝি ভাই। রাজকুমার সূর্যকে ওনার জন্মদিনের ব্যাপারে বলে দাও। আগে হ্যাঁ, জন্মদিন? শালাবাবু পরশুদিন তোমার জন্মদিন। হ্যাপি বার্থডে। শোন, 1 টাকা দামের টফি কিনে গ্রামের সবাইকে খাওয়াবি। ওকে। কি শুধু টফি? একজন রাজকুমার প্রথমবার নিজের জন্মদিন পালন করবে শুধু টফি খাইয়ে? আরে তোমার তো এখন মন খুলে খরচ করা উচিত ভাই। মন খুলে খরচ করা উচিত? তোমার মতে কি করলে ঠিক হয়? দেখো, আমাদের ওপর 40টা গ্রাম নির্ভর করে আছে, তো প্রত্যেকটা গ্রামকে যদি 1 লাখ করে দাও তাহলে 40 লাখ হবে। 40 লক্ষ? ব্যাস এটুকুই? তুই শুনলি তো, আমার সব টাকা গেল। আর তাছাড়া এই বাড়িটা রং করতে 5 লাখ টাকা খরচ হবে। শুনলি তো ভাই, এই বাড়িটা রং করানোর টাকাও আমাকেই দিতে হবে। আসলে ব্যাপারটা হলো রং করলে বাড়িটা রং করাও, আমাকেও রাঙিয়ে দাও। করো করো, তবেই না জন্মদিন। ও আচ্ছা, সব গাড়িগুলো না পুরনো মডেলের, বুঝলে? আমাদের কয়েকটা নতুন মডেলের গাড়ি নেওয়া উচিত। আচ্ছা, নতুন গাড়ি কিনতে হবে? সেটাও কেনা যাবে। মনে হচ্ছে এরা আমার 1 টাকাও ছাড়বে না, আমাকে উলঙ্গ করে ছাড়বে। একটা কথা বলুন, এই ঘোড়াগুলোর কি হলো? ওদেরও কি কিছু চাই নাকি? ঘোড়াগুলো বড় ক্ষুধার্ত, ওরা খাবার চায়। 85,000 ওদের দিয়ে দাও। আমাকেই কেটে খাইয়ে দিন। সরি স্যার, ঘোড়াগুলো ভেজিটেরিয়ান, নন ভেজ খায়। আসুন, ভেতরে আসুন। ভেজ নন ভেজ সব খাওয়াচ্ছে আপনাকে, আসুন। দেখুন দাদা, না আমি হিরো হতে চাই, না আমি রাজা হতে চাই। আমি 0ই ঠিক ছিলাম। 0 0 0 0 0 0। শোন ভাই, আমার ব্যাংকের সব টাকা শেষ হয়ে যাবে। আমার এই মুখটাও আর কিছুদিন পর ছেঁড়া জুতোর মতো হয়ে যাবে। তুই কি এটাই চাস? হাসি খুশি তোর বন্ধু রাস্তার মোড়ে ভিক্ষা করুক? চল ভাই, এখান থেকে পালাই। রাজকুমারের হাত থেকে ব্যাগটা পড়ে গেল কেন? এখানে কি করছে? একে এখানকার ঠিকানা কে দিল?
নমস্কার স্যার, ও হলো আমার মেয়ে। নমস্কার। আপনার সামনে বসতে পারবো না। আমি যতই বড় হয়ে যাই আপনার সমান হতে পারবো না। এই আঙ্কেল পাগল আছে। আমার দাদু এনেকে কোটিপতি থেকে ভিখারিপতি বানিয়ে ছাড়বে। ছদিনে আমার 65 লাখ খরচ করিয়ে দিল। অন্তত আমার গোপটা তো বেঁচে আছে, ওনার কাছে তো সেটাও নেই। আরে ভাই, একে তো দেখে কোটিপতি মনে হচ্ছে। তাতে কি যায় আসে ভাই, দাদু সব খরচ করাবে। আমার লাখে করিয়েছে, এনার কোটিতে করাবে। ফিনিশ। তুই দেখিস একদিন এনার মেয়ে এখানে বাসন মাজবে, আমি মালির কাজ করব, উনি ড্রাইভার হবেন, আর তুই ঘোড়া পরিষ্কার করবি। এটাই হবে। আমার মেয়েকে আপনার কাছে রেখে যাচ্ছি, যাতে ও আপনার পরিবারের নিয়ম কানুন সম্পর্কে জানতে পারে। তবে এই সম্বন্ধের ব্যাপারে এখনই কাউকে জানাবেন না। নমস্কার। আমার প্রণাম নেবেন। ও আমার মেয়ে। আসছি। ও আমাদের ভাই সূর্য নারায়ণ প্রতাপ সিংহ। নমস্কার। হায় রে, মেরে ফেললো ভাই। এর এন্ট্রিতেই টাকা উসুল। এমনিতেই আর টাকা কোথায়, সবই তো প্রায় শেষ। এখানে থাকার মতো আর কি আছে? এতজন? একজনকে মারার জন্য কতজনকে চাই? সূর্য একা, কিন্তু 100 জনকে হারানোর ক্ষমতা আছে ওর। ও এখানে রক্তের নদী বইয়ে দেবে। এ পুরোহিত, ওকে নবান্নের যুদ্ধে ডাকো। ধরিত্রী বলিদান চায়। নমস্কার, নমস্কার। আমার সূর্য কোথায়? কোথায় কোথায় আমার রাজা? দর্শন দিয়ে দাও, দর্শন দিয়ে দাও, দর্শন দিয়ে দাও, দিয়ে দাও দর্শন। এই গায়কটা আবার কে? দিয়ে দাও না না, গায়ক নন, তোমার বাবার বন্ধু হন। তোমাদের পরিবারের জন্য নিজের চোখগুলো হারিয়েছেন উনি। দর্শন দিয়ে দাও। চোখগুলো গেলেও গানটা কিন্তু ছাড়েননি উনি। ও আঙ্কেল, আপনার সূর্য এখানে। এই যে এখানে, এখানে, এই দেখুন, এই যে। রাজার মতো সুঠাম শরীর। দেখো, তোমার সাথে দেখা করার জন্য কে এসেছে? মা নীলা, তোমার হবু স্বামী এখানে। ওহো, আমার তো লজ্জা করছে। আরে মা, এদিকে তো আয়। নিজের লোকের সামনে লজ্জা কিসের? তবে তোর পছন্দ না হলে চলে যেতে বলি। আরে না বাবা। আমার মেয়ে একদম সরল সাদা এদিকে। হ্যাঁ জানি তো, আমার মেয়ে কিন্তু ভীষণই লাজুক। যা কথা বলার তুমিই বলে নাও। বাবা বলছিল আমার বর অনেক বড় শহর থেকে আসবে, খুব হ্যান্ডসাম হবে, অনেক বড় লোক হবে, রাজপরিবারের কোনো রাজকুমার হবে যে আমার সব ইচ্ছে পূরণ করবে। কিন্তু টাকা দিয়ে তো আর সুখ কেনা যায় না। আমার এমন কাউকে চাই যে আমাকে সুখী করতে পারবে। তুমি আমাকে ক্যারেক্টারলেস ভাবছো না তো? আমি তো প্রায় দিন লম্বা আর চওড়া ছেলেদের প্রপোজাল পাই, কিন্তু আমি ওদের সবাইকে রিজেক্ট করে দিই, কারণ আমাকে ওরা সুখী করতে পারবে না। তুমি আমাকে লুজ ক্যারেক্টার ভাবছো না তো? আমি অন্যদের বাচ্চা খুব পছন্দ করি, কিন্তু বাচ্চাদের বাবা আমাকে পছন্দ করে, সেই জন্য আমরা সবাই একসাথে খেলি। তুমি আমাকে লুজ ক্যারেক্টার ভাবছো না তো? না না, একদমই না। বাবা এটাও বলছিল যে হবু বরের কাছে যাওয়া উচিত নয়। আমি তোমার বেশি কাছাকাছি আসছি না তো? বাপরে, ভাই তো এর সামনে কুলফির মতো জমে গেছে। এ তো ভাইকে চেটে চেটে খেয়ে নেবে। আমার না একটা ডাউট আছে। গল্পে তো রাজকুমার অনেক লম্বা আর চওড়া হয়, তাই না? কিন্তু তুমি এত বেটে কেন? দেখো, দেখতে ছোট হলেও ওর অনেক বড়, মানে মনটা। ও আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি তলোয়ার চালাতে পারো? হ্যাঁ, দেখো, তলোয়ার তো কখনো চালাইনি, তবে প্রয়োজন হলে শিখে নেবে। চিন্তা করো না, আমি তোমাকে সব কিছু শিখিয়ে দেব। যখনই দরকার হবে শুধু আমাকে একবার ডাকবে। কিভাবে? নীলা ডাকলেই আমি হাজির হয়ে যাব। ওকে, বুঝে গেছি। অবশ্যই ডেকো কিন্তু। হ্যাঁ, বাই। হ্যাপি বার্থডে।
এটা কি? মাত্র 1 কোটির। হ্যাঁ? বাবা আমাদের এনগেজমেন্টের জন্য কিনেছিলেন। ধরে নাও আমাদের অর্ধেক বিয়ে হয়ে গেল। আরে কি করছো? অর্ধেক বিয়ে যখন হয়েছে অর্ধেক প্রেমটাও করে ফেলি। সত্যি বলছি, অর্ধেকের বেশি করব না। ছি, বিয়ে পর্যন্ত তর্স হয়েছে না? এবার তো বিয়ে করবই। আমি তো ফ্যামিলিও পেয়ে গেছি। পেয়ে গেছি মানে? আরে কি বলছি ভাই, তুমি এসব ছাড়ো। আমাদের পরিবার সম্পর্কটা মেনে নিয়েছে। যখন মিয়া বিবি রাজি তখন কি করবে কাজে। ভাই ওখানে আবার কোথা থেকে এলো? ইনি আমার গায়ক কাকু, চোখে দেখতে পান না তাই আওয়াজ করো না। আরতি করি তোমার আমি আরতি করি তোমার, আরতি করি আমি। বাহ বাহ বাহ, করো করো, পুজো করো। হ্যাঁ, আরতি করি তোমার। এই আরতি করে তুই আটকে যাচ্ছ কেন? আর একটু এগো। আর এগোনোর পারমিশন নেই কাকু, সেই জন্য আর এগোতে পারছি না। এর জন্য আবার কিসের আরতি এই সেরেছে। একেও এখনই আসতে হলো। কেটে পড়ো এখান থেকে। আরে কি করছিস মা? সূর্য এখন পুজো করছে, ওকে বিরক্ত করিস না। এসে গেছি। চলো আমরা একসাথে করি পুজো। চলো না। হ্যাঁ সেই ভালো, একসাথে কর। আমার বন্ধুরা বলে ছেলেরা নুপুরের শব্দ ভীষণ পছন্দ করে। তোমার ওই শব্দটা পছন্দ তো? এই জায়গায় কেউ নেই তো? সত্যি করে বলো। শুনে খুব ভালো লাগলো। আমার যার সাথে বিয়ে হবে সে সারা জীবন খুব সুখী হবে, সেটা আমার বন্ধুরা বলে। তোমারও তাই মনে হয়? এটা কি? বুকিং করলাম। বুকিং? আমার বাবা এটা আমার এঙ্গেজমেন্টের জন্য কিনেছিল। তোমার হাতে ফিট করেছে তো? তোমার হাতে পড়ালাম, ধরে নাও আমাদের অর্ধেক বিয়ে হয়ে গেল। এবার আমি পুরো কোঅপারেট করতে পারি। করবো নাকি? করিয়ে নাও। আমি কিছু করতে পারি না, এখনো আমি ছোট বাচ্চা। কি বাচ্চাদের মতো কথা বলছো? তোমাকে তো বিয়ের পর ঝপঝপ করে বাচ্চার বাবা হতে হবে। আমি কিন্তু পুরো একটা ক্রিকেট টিম বানাতে চাই। হ্যাঁ। আচ্ছা, তুমি কিছু বলছো না কেন গো? যখনই তোমার ইচ্ছে করবে নীলা বলে আমাকে ডাকবে, আমি ছট করে চলে আসবো। ঠিক আছে সোনা? এ তো পুরো ঝুলে পড়লো। দেখো দেখো দেখো, তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই নয়। কি নয়? ও বুকিং করছে, কোঅপারেট করছে, নুপুরের শব্দও শোনাচ্ছে। আর কি বাকি আছে? আরে ও তো পাগল, ওর ফিগারটাই শুধু ভালো, বাকি মাথাটা পুরো খালি। কিন্তু তুমি তো মেধাবী, তাই না? হে ভগবান, আমি? এই মিথ্যে বলো না। ঝপঝপ করে 1 ডজন বাচ্চা চায়। 1 ডজন বাচ্চার জন্য কটা বিয়ে করবে? খুশি মেরে মুখ ফাটিয়ে দেব। ফিগার ভালো, তাই না? ফিগার। এ আমার মুখ ফাটিয়ে দেবে আর ও আমার পেছন ছাড়বে না। হে ভগবান, এসব ঝামেলাতে আমি কেন পড়ি? মহারাজ, সংক্রান্তি এসে গেছে, যুদ্ধের আমন্ত্রণ কি পাঠাবো? রাজকুমার সূর্য, এনাদের বলে দাও আমরা কালই যুদ্ধের আমন্ত্রণ নিয়ে যাব। আমি কালই যুদ্ধের আমন্ত্রণ স্বীকার করতে আসবো। দীর্ঘায়ুষ্মান ভব। রাজপ্রতাপ, রাজকুমারকে ওর রাজ্যটা ঘুরিয়ে দেখাও। আরে তুমিও সঙ্গে চলো, ঘুরে আসি। তুমি একলা যাবে। একা কেন যাব? আরে বাপরে, আবার রথের কি দরকার? গাড়ি করেই তো যেতে পারি। রথে উঠে পড়ো।
সামনে চলো, সামনে চলো, চলো। এটা আবার কে রে? সূর্যনারায়ণ প্রতাপ। ওর মরার এত তারা কিসে? গোফে মোচড় আর উরুতে চাপড় দাও। উড়ুতে চাপড় দেবো কেন? শত্রুদের আহ্বান জানানোর এটাই প্রথা। এটা আবার কেমন প্রথা? তোমার উরুর শব্দে শত্রুদের পা যেন কেঁপে ওঠে, ওদের হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে যায়। ওদের আহ্বান করো। বলছি তো, এত রাগের কি আছে? এই দাঁড়া! কাল মন্দিরে তো দেখাই হচ্ছে, আগুন নেভার আগে দপ করেই ওঠে, একেবারেই নিভিয়ে দেব। সূর্যকে দিয়ে দাও। ওই ছোঁড়া আমার বাড়িতে এসে আমাকে হুঙ্কার দিচ্ছে। ওর কাটা মুন্ডু আমার চাই। তার মানে আমাকে কি সত্যি যুদ্ধ করতে হবে? এই দিনটার জন্যই তোমাকে 25 বছর ধরে লুকিয়ে মানুষ করা হয়েছে। প্রত্যেকটা লোক তোমার অপেক্ষা করেছে। তোমার পরিবারও এই দিনটার জন্যই অপেক্ষায় ছিল, আর আমাদের শত্রুরাও এই দিনটার অপেক্ষা করছিল। আমার বাবার এই যুদ্ধে প্রাণ গেছে, আমাকে যাতে মারতে না পারে সেই জন্য এতদিন আমাকে মেয়েদের শাড়ি পরে থাকতে হতো। একজন মেয়ে সেজে আমি এত বছর ধরে এই বাড়ি রক্ষা করেছি শুধু তোমার অপেক্ষায়। এই বাড়ির জন্য, এই পরিবারের জন্য তোমায় লড়তে হবে। আরে কিন্তু জামাইবাবু ঠিক বলেছেন, যে আগুন ওনার মধ্যে জ্বলছে সে আগুন আমার মধ্যেও জ্বলছে। ওরা আমার বাবাকে অন্ধ করে দিয়েছে। বাবা নিজের চোখে হয়তো শত্রুদের শেষ দেখতে পাবে না, কিন্তু ওদের মৃত্যুর আর্তনাদ তো শুনতেই পাবে। তার জন্যই বাবা এখানে এসেছে। আমি আর আমার বাবা একদিনও শান্তিতে ঘুমোতে পারিনি। আমরা সেদিন শান্তিতে ঘুমোবো যেদিন ওই পিশাচগুলোর মৃত্যুর আর্তনাদ শুনতে পাবো। আমার বাবার শান্তির জন্য ওদের শাস্তি দাও। আমি এখনই আসছি। শোনো, তোমায় আমি কিছু বলতে চাই। আমি তোমায় মিথ্যে বলেছিলাম। আমি এখানকার রাজকুমার নই। তোমাকে পাওয়ার জন্য আমি এনাদের আমায় দত্তক নিতে বলেছিলাম। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। কি? হ্যাঁ সূর্য, অপরিচিত মানুষদের প্রাণ বাঁচানোর জন্য তোমাকে যখন নিজের প্রাণের ঝুঁকি নিতে দেখলাম, আমি ভাবলাম তুমি এখানকার মানুষদেরও বাঁচাতে পারবে। তোমার জামাইবাবুর গর্ব হয় তার বাবার আত্মত্যাগের জন্য, নীলার গর্ব হয় নিজের বাবার বলিদানের জন্য। কিন্তু আমার গর্ব করার মতো কিছু নেই। আমার বাবা কোটি টাকা কামিয়েছেন, কিন্তু গর্বিত হওয়ার মতো কিছু করেননি। সেই গর্বের জ্বালা আমি তোমার মধ্যে দেখেছি। তোমার ভেতরের আগুন অশুভকে শেষ করে দেবে। আমি জানি না আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু এটুকু জানি যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এই ধর্মযুদ্ধে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তোমার সাথে আমার চিতাও জ্বলবে। কাল সকালে তোমাকে এই যুদ্ধের আমন্ত্রণ স্বীকার করতে হবে।
লোকজনদের বিয়ের নিমন্ত্রণ পাঠাতে দেখেছি, কিন্তু এখানে এখানে তো যুদ্ধের নিমন্ত্রণ পাঠাচ্ছে। কোথায় ফেঁসে গেলাম ভাই? সবাই মিলে আমাকে বলির পাঠা বানানোর চেষ্টা করছে। ভেবেছিলাম এই রাজ্যের রাজকুমার হব, আরে ঢপের রাজকুমার। আমার সব টাকা শেষ করে দিয়েছে এনারা, আমাকে একেবারে ঘষে ঘষে নিংড়ে নিল। তো আর হ্যাঁ, এই পুরো প্ল্যানটা তো তোর ছিল। তোকে ছাড়বো না। এই 6,000 কোটি টাকার প্ল্যানেতে তুই পুরো জল ঢেলে দিলি। এখন আমাকে দোষ দিচ্ছিস? রয়্যাল ফ্যামিলির পদবি তোর দরকার, আমার নয়। তবে একটা কথা, ওরা তোকে ভরসা করেছিল, খুব ভালোবাসতো তোকে ভাই। ভালো তো আমিও ওদের পাশে। মা, দিদি, এত ভালো একটা পরিবার, ওদের ছাড়ার দুঃখটা তো আমারও হচ্ছে ভাই। কিন্তু এসব মারামারি কেন? এরা 25 বছর ধরে যুদ্ধ করেনি এই কারণে, কারণ রাজকুমার ছিল না। যদি রাজকুমার চলে যায় তাহলে যুদ্ধও হবে না। তাহলে ভাই একেবারেই চলে যাব? না ভাই, যুদ্ধ শুধু 2 দিন হবে। 2 দিনের জন্য গায়েব হয়ে যাই, তারপর সব সমস্যা শেষ। নবান্নের পর ফিরে আসবো। ওনারা আমাকে বকবে, তার বেশি আর কি হবে? 2-1টা থাপ্পড় মারবে, ভীতু বলবে, তাই তো? সেসব আমি সহ্য করে নেব, কিন্তু রক্ত তো ঝরবে না। এটাই চাই, চল। এ পুরোহিত, ওই ছেলেটা এলো না কেন যুদ্ধ করতে? ভয় পেয়ে আবার কোথাও পালিয়ে গেল না তো? বাঘের চামড়া গায়ে বেড়াল নাকি? সূর্যনারায়ণ প্রতাপ যতক্ষণ না আসছেন ততক্ষণ আমাদের অপেক্ষা করতেই হবে। তোর জীব আমাদের আদেশ দেওয়ার সাহস পেল কি করে? এর ফল কি হবে জানিস? এবার তোর জীবটা কাটতেই হবে। যেদিন আমাকে চ্যালেঞ্জ করেছে সেদিন থেকে ও আমার শিকার। আজ ধরো ওকে, আমার 100টা টুকরো চাইও। সূর্যবংশীদের ধরে আনো। ওদের মহিলাদের আমার পরিবারের পুরুষরা ছাড়া আর কেউ হাত দেবে না। যাও, খবরদার কেউ খালি হাতে ফিরবে না। এই, মনে থাকবে তো আমি কি বললাম? ওর 100টা টুকরোই চাই আমার। তোর সাহস হলো কি করে আমাদের শাসানোর? তুই ওকে আমাদের যুদ্ধে আহ্বান করার জন্য এনেছিলি? আরে এত চেঁচামেচি কিসের? এই, একে ঘোড়ার পেছনে বাঁধ, বেঁধে ছেড়ে দে। এই কে রে? সাহস থাকে তো আমার সামনে আয় বলছি। এটা অন্যায় করছেন দাদা। কিরে, তুই বলেছিলি না তোদের রক্ষক আসবে তোদের বাঁচানোর জন্য? কোথায় সে? ভয়ে পালিয়েছে? ও পালায়নি। সিংহ যখন শিকার করে জঙ্গলও তখন শান্ত হয়ে যায়। ও নিশ্চয়ই আসবে। তাহলে ডাক ওকে। খুব জোরে বেঁচে গেছি, থেকে গেলে না জানি আজ কি ঘটতো। এবার শান্তি। কি ব্যাপার রানী, কোন নপুংসকের জন্ম দিয়েছিলে নাকি? থু! যদি পুরুষ মানুষের জন্ম না দিতে পারো, অন্তত মেয়ের জন্ম দিতে পারতে। যদি নিজের লোকেদের প্রাণ আর মেয়েদের সম্মান বাঁচাতে চাও, তাহলে বাইরে বেরিয়ে হাঁটু গেড়ে বসে বলো যে তুমি একজন নপুংসকের জন্ম দিয়েছ। আমার সামনে মাথা নিচু করে বলো তুমি একজন নপুংসকের মা। এই, তুমি নিজে থেকে বাইরে আসবেন, আমি ভেতরে যাব। আমার সামনে মাথা নিচু করে বলো তুমি নপুংসকের জন্ম দিয়েছ। তাড়াতাড়ি বলো।
দাদু, তুমি মা আর দিদিদের নিয়ে ভেতরে যাও। আমার হাত শুধু রক্ষা করার জন্য ওঠে, বিনাশ করার জন্য আমাকে হাত তুলতে বাধ্য করিস না। তুই আমার শিকার করবি? কুকুর সিংহের শিকার করে না। আমাকে জীবন দিয়েছেন ঈশ্বর, আর নেবেনও তিনি। এই পৃথিবীতে কে কতদিন বাঁচবে, কে কতদিন মরবে, সেটা শুধুমাত্র ঈশ্বরের হাতে, তোর মতো শয়তানের হাতে নয়। জল্লাদ কোথাকার! তুই আমাকে চিনিস না? ইতিহাসের পাতা খুলে দেখ, এখানকার ঈশ্বর আমি। ঈশ্বর ছাড়া আর কেউ ইতিহাস লিখতে পারে না। ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব ওনার হাতে। এই মাটি ওনার সৃষ্টি, আকাশ ওনার সৃষ্টি। ওনার ইচ্ছার বিরুদ্ধে গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। মনে রাখিস, আজ আমার হাত শুধু রক্ষা করার জন্য উঠল। যদি বিনাশের জন্য ওঠে, তাহলে তোকে, তোর বাচ্চাদের, তোর পুরো পরিবারকে, তোর পুরো বংশকে আমি জ্বালিয়ে শেষ করে দেব। সর্বনাশ! তোর বংশে পরে 10 পুরুষ পর্যন্ত, ছেলে তো দূর, একটা ইঁদুরও জন্মাতে ভয় পাবে। এই মাটির নামে শপথ করছি, আমি এই আকাশের নামে শপথ করছি, আমার পরিবারকে আর এই পুরো রাজ্যটাকে আজ থেকে আমিই রক্ষা করব। এখন থেকে আমার রাজত্ব চলবে, সূর্যর হুকুম চলবে। আজকের পর এই রাজ্যে আর কেউ খুন হবে না। এটাকেই সূর্য প্রতাপের আদেশ ধরে নিস, মনে থাকে যেন। উনি প্রাণে বেঁচে যাবেন, কিন্তু আর কখনো উঠে দাঁড়াতে পারবেন না। এভাবে বেঁচে থেকে কি লাভ?
আমাদের কপাল ভালো যে আমাদের ছেলেটা বেঁচে আছে। এখন থেকে কি মেয়েরা আমাকে জ্ঞান দেবে? যে নিজের পায়ে দাঁড়াতে পারবে না তার মরে যাওয়াই ভালো। সূর্য কিন্তু আমাদের যুদ্ধের আমন্ত্রণ স্বীকার করেনি, আরো আমাদের সঙ্গে লড়াই করতেও আসেনি। না তো তলোয়ার তুললো, না কাউকে খুন করলো, তবুও জিতে গেল। ও হিরো হয়ে গেল আমার ছেলেকে হারিয়ে। ওর বেঁচে থাকাটা আমাদের কাছে অভিশাপ। আওয়াজ নয়, তোমরা চন্দ্রবংশী বাড়ির মেয়ে, কোনো কাপুরুষের বাড়ির নয়। বেঁচে থাকতে তো এ সম্মানের কোনো কাজই করেনি, কিন্তু মৃতকে সম্মান দেওয়াটা কর্তব্য, তাও চিল শকুনদের খাইয়ে। আজ থেকে 14 দিন পর সূর্যকে আমার আখড়াতে চাই। গ্রামবাসীর সামনে ওর কাটা মুন্ডুটা চাই, আমার কাটা মুন্ডু চাই। এরা সবাই গ্রামের মোড়ল, তোমার সমর্থক, তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। ধন্যবাদ। 25 বছর ধরে আমরা কাপুরুষের মতন বাঁচছিলাম, আর আজ প্রথমবার আমরা ওর বিরুদ্ধে দাঁড়াতে পেরেছি। তোমার এই যুদ্ধে আমরা সবাই তোমার সাথে আছি, তাতে জীবন গেলেও ক্ষতি নেই। তাহলে একটা কাজ করো, তোমাদের ফসল জ্বালিয়ে দাও, নিজেদের বাড়িগুলো ভেঙে ফেলো। ফসল পুড়িয়ে দিলে খাবো কি? বাড়ি ভেঙে দিলে থাকবো কোথায়? মরা মানুষের খাবার বা বাড়ির প্রয়োজন পড়ে কি? যে ফসলের জন্য তোমরা 6 মাস খেটেছো সেটাকে তোমরা এত ভালোবাসো, নিজেদের মাথা গোজার জন্য যে বাড়ি বানিয়েছো তাকে ভালোবাসো, কিন্তু ঈশ্বর তোমাদের যে জীবন দিয়েছেন সেটার ওপর কোনো ভালোবাসা নেই কেন? সম্মান জীবনের থেকেও দামি। মৃত্যুর বদলে মৃত্যু হলে পৃথিবীতে আর কেউ বাঁচবে না, তখন সম্মান নিয়ে কি করবে? প্রতিশোধের খেলা বন্ধ করো। আজকের পর আমার এই রাজ্যে আর কোনো খুনোখুনি হবে না, কোনো মেয়ে বিধবা হবে না, আর কোনো বাচ্চা অনাথ হবে না। বাঁচো আর অন্য কেউ বাঁচতে দাও। আপনার ভাবনাটা সুন্দর, আমরা সবাই তাই চাই, কিন্তু আমাদের শত্রুতা চায় না। তোমার বাবাকে মেরেছে, আমরা গ্রামে জন্মানো প্রত্যেকটা বাচ্চা ছেলেকে শহরে পাঠিয়েছি। সেই বাচ্চাদের ওরা খুঁজে খুঁজে বেড়েছে, জানি না ওদের মধ্যে আর কতজন বেঁচে আছে। তুমি কি চাও যে আমরা সারা জীবন মৃত্যু ভয়ে বেঁচে থাকি? একদম নয়, একা বাঁচার দুঃখটা আমার থেকে বেশি আর কেউ জানে না। আজকের পর আর কারোর চোখের জল পড়বে না, আর না কারোর ভয় ভয় বাঁচার প্রয়োজন হবে। শহরে যারা আছে তাদের আমি নিয়ে আসব, কথা দিলাম। বাবা, এ কি আমার সন্তান? ইয়ার নতুন কি? এটা তো 70 বছর ধরে চলে আসছে। আরে ওরা তো এটাকে উৎসবের মতো পালন করে। ওখানে না ওরা পুলিশ চায়, না কোনো কোর্ট কাছারি। সবার সহমতে এই নিয়মটা বানানো হয়েছে। নিয়ম পালন করা উচিত, কিন্তু ওর আর আমাদের নিয়ম আলাদা নয়। আমাদের সবার দেশের সংবিধান মেনে চলা উচিত। কালেক্টর হিসেবে এরকম খুন খারাপি বন্ধ করা আপনার কাজ। ঠিক বলেছেন, কিন্তু মানুষকেও তো তার জন্য রাজি হতে হবে। হবে না কেন স্যার? সাধারণ মানুষ শান্তিতে দুবেলার খাবার জোগাড় করে নিজের পরিবারের সাথে খেতে চায়, কিন্তু সরকার সেই প্রয়োজনটা মেটাতে পারে না। না ইলেকট্রিক, না জল, না শিক্ষা, না রাস্তা। মানুষের বেঁচে থাকার জন্য এগুলো লাগে, কিন্তু ওরা সেটাও পায় না। আমাদের এই জেলার লোক আমার 5টা আঙুলের মতো আলাদা আলাদা, কিন্তু একসাথে হলে কি না করতে পারে। এই মানুষগুলো অত্যাচারিত, আপনি একটু এগিয়ে এলে ওদের জীবনটাই পাল্টে যাবে। নিয়ম কানুন মানুষের ভালোর জন্য বানানো হয়, তাদের ক্ষতির জন্য নয়। যদি আমি আপনি মিলে এই নিয়মটা বন্ধ করি তাহলেও কিছু বদলাবে না। এই সমস্যাটা নিয়ে এখনো পর্যন্ত কেউ আসেনি, আপনিই প্রথম। আপনার এখানে আসার কারণটা কি সোশ্যাল সার্ভিস নাকি ভয়? ভয় পেয়ে এসেছি। ছেলের মৃতদেহের সামনে মায়ের চোখের জল দেখে ভয় করে। কোনো অনাথ বাচ্চা যখন রাস্তায় বসে কাঁদে সেটা দেখে ভয় করে। স্যার, খুব ভয় পেয়েছি আমি, আর এই কথাগুলো শুনে আপনারও ভয় পাওয়া উচিত।
আপনি সাহায্য না করলে বাধ্য হয়ে আমি অস্ত্র ধরব। আর যদি আমাকে সেটা করতে হয় তাহলে ব্যাস 5 মিনিটে ওই চন্দ্রবংশী পরিবারের নাম একেবারে মুছে দেব। আমি আপনার সাহায্য নিয়ে এই ঝামেলা মেটাতে চাই। আমাকে অ্যাকশন নিতে বাধ্য করবেন না। আপনি সৎ নাগরিকের কর্তব্য পালন করছেন, সেই জন্য আপনাকে সাহায্য করতে পারলে খুশি হব। অল দ্য বেস্ট। নমস্কার স্যার, আজ এখানে কালেক্টরের অফিসে একটু দরকার ছিল। সব ঠিক আছে তো স্যার? একদম। জয় হিন্দ স্যার। তুমি ওকে স্যালুট করলে কেন? উনি হলেন সূর্যগড়ের রাজকুমার সূর্য। কলকাতা শহরে একজন অনাথের মতো জীবন কাটানো মানুষ হঠাৎ করে সূর্যগড়ের রাজা হলো কি করে? মা, খিদে পেয়েছে, খেতে দাও। কি ভাই, এখন আর ব্যাংক ব্যালেন্সের কোনো চিন্তা নেই যে? এখন তো দানবীর কর্ণ হয়ে 2 হাতে লোটাচ্ছিস। সূর্য, এই তাজা দুধটা খেয়ে নাও। এটা খেলে তুমি আরো শক্তিশালী হয়ে যাবে। তারপর করো তলোয়ারবাজি। ধরো, খাইয়ে দাও। আপনি তো এখানে ফ্রিতে খান, আপনি তলোয়ার নিয়ে যুদ্ধ করেন না কেন? তলোয়ার চালাতে আমি খুব ভালোই পারি। আমি তলোয়ার ধরলে না, লোকজন ভয়ে হিসু করে দেবে। কি বললেন? হিসু করে দেবে। আচ্ছা, যদি আমি তলোয়ার একবার হাতে তুলে নিই তাহলে 2-4টে লাশ পড়েই যায়। তাই আমি তলোয়ার ধরা বন্ধ করে দিয়েছি। ও বাহ, দারুণ ব্যাপার। এখন তো আপনাকে দরকার, আপনি তলোয়ার ধরুন না। তুমি আমাকে 1 লাখ টাকা দাও, দেখবে আমি তলোয়ার আবার হাতে নিয়েছি। আপনি কি পাগল? আচ্ছা, আমার কাছে কি কোনো গুপ্তধন আছে নাকি? টাকা কামানোর আরো অনেক সহজ রাস্তা আছে। কোন রাস্তা আছে সেটা তো বলো। এক্ষুনি বলছি। এখন আপনার কাছে কত টাকা আছে? আমার কাছে 1, 2, 3, 4, 5 পুরো 5000 আছে। আমার কাছে 25,000 আছে। আর এই 5,000 দিয়ে হয়ে গেল 30,000। 15,000 আপনার আর 15,000 আমার। এখন না কেউ বড় লোক না কেউ গরিব, এভরিওয়ান ইজ ইকুয়াল। এখন আমরা দুজনেই সমান। আমি বেশ মজা পেয়ে গেছি। 5 দিয়ে 15,000। আচ্ছা, এই নিয়মটাকে আসলে কি বলে? এটাকে সোশ্যালিজম বলে। ওহো, সোশ্যালিজম তো দারুণ জিনিস। এরপর কি পদ্ধতি? ও খেয়ে গেল। এটা কি ছিল? রাউডিজম। পকেটে যত টাকা আছে বের করে আমাকে দিয়ে দিন। না, আমি দেব না। এটা আমার কষ্টের রোজগার। আমার তলোয়ারটা যেন কোথায় রাখলাম? তলোয়ার নিয়ে আমরা কি করবে বাবা? এখনো তো গুন্ডাইজম দেখানো বাকি আছে। যদি আপনি টাকা না দেন তাহলে আপনাকে কেটে কুকুরদের খাইয়ে দেব। আমি তোমাকে ভয় পাই না। এই নাও তোমার টাকা। এগুলো সব ধরাও আমার পাপ। এই যে 1.5 এই ফুটিয়া, 1.5 ফুটিয়া কাকে বললে? তো কি অমিতাভ বচ্চন বলবো? হ্যাঁ, সেটা একটা বলতে। কথা মাথায় ঢুকিয়ে নিন। এরপর যদি আমার কাছে কোনো ফালতু কাজের জন্য টাকা চাইতে আসেন না, তাহলে টেররিজম দেখাবো। এই টেররিজম আবার কি জিনিস? আপনার গায়ে বড় একটা রকেট লাগিয়ে দেব। সেটা কতটা ডেঞ্জারাস ও বলে দেবে। নমস্কার স্যার, আসুন ভেতরে বসে কথা বলি। মা, 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 কালেক্টর বাবু এসেছেন। স্যার প্লিজ বসুন না। আপনি কফি খাবেন না চা? এই পেপারটাতে সই করে আপনি আপনার কমপ্লেনটা ফিরিয়ে নিন। তোরা জানিস আমরা কত ঘেন্না করি খাঁকি রঙকে? তাও তোদের সাহস হলো কি করে আমাদের বাড়িতে আসার? ওরা আবার জামাইকে মেরে ফেলবে। আসলে আমার মেয়ের মাত্র কয়েকদিন আগেই বিয়ে হয়েছে। আমি আপনার পায়ে পড়ছি, ওনাকে ছেড়ে দিন। আর আমার স্ত্রীকে ওরা আটকে রেখেছে। প্রজাতন্ত্রের মানে এই নয় যে যখন খুশি কারোর বাড়িতে ঢুকে পড়বে। এখানে প্রজাতন্ত্র চলে না। এখানে শুধু একটাই আইন চলে, যেটা আমি বানাই। আমার অনুমতি ছাড়া এখানে একটা পাতাও নড়ে না কালেক্টর। তুমি ভাবলে কি করে যে তুমি অভিযোগ আনবে আর আমি সেটা মেনে নেব?
যে হাতে ওটা সই করেছ সেটা এবার কাটতেই হবে। আমার বিরুদ্ধে যে হাত ওঠে সেই হাত আমি কেটে ফেলে দিই। উনি আপনার ব্যাপারে জানতেন না, উনি ভুল করেছেন, এরকম ভুল আর হবে না, ওনাকে ক্ষমা করে দিন। কিন্তু প্রশাসন আর আইনের ক্ষমতা আছে আপনার হাতে। ওই জঙ্গলি শয়তানটা কোনো আইন মানে না। আমি আমার সব ক্ষমতা দিয়ে ওর কিচ্ছু করতে পারবো না। জানেন ওর ক্ষমতাটা কোথায়? এই এলাকার সমস্ত ভোটার, 2 জন এমপি, 3 জন মিনিস্টার আর 10 জন এমএলএর সাপোর্ট আছে ওর পেছনে। আমি নিজের পরিবারকে বাঁচাতে পারছি না, অন্যদের বাঁচাবো কি করে? স্যার, একটা কাজ করা যেতে পারে। আমি সইটা করে দাও বাবা। ধন্যবাদ। এবার বুঝলে বাবা, তুমি তো 25 বছর আগে জন্মেছ, কিন্তু এই লড়াইটা 70 বছরের। তুমি কি ভেবেছিলে প্রশাসন কিছু জানে না? সরকার এই ব্যাপারটা জানে না? তোমার যেসব পূর্বপুরুষেরা প্রাণ দিয়েছেন তারা এটা ভাবেননি, শুধু তুমিই ভেবেছ। 10 জন মারা গেলে যদি 10 লক্ষ মানুষের প্রাণ বাঁচে, তাহলে তাদের হত্যা অন্যায় নয়। তুমি তো শহর থেকে সবে এসেছো, তাই এখানকার নিয়ম কানুন জানো না বাবা। এখানকার সমাজ আর সিস্টেমকে আমরা জানি। পিশাচদের বিনাশ করাটা মানুষেরই ধর্ম। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে যে অন্যদের প্রাণ বাঁচায় সেই আসল রক্ষক। তোমাকে এই দুটো পরিবারের যুদ্ধে অর্জুন হয়ে খারাপকে বিনাশ করতে হবে। তোমার ধর্ম হলো নিজের পরিবারের আর রাজ্যের মানুষদের রক্ষা করা। যাও। গীতাতে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ধর্মযুদ্ধের জন্য অস্ত্র হাতে তুলতেই হয়। পাপীদের বিনাশ করলে তবেই পাপ মুক্ত হয়। না মা, লড়াই করে কখনো কোনো সমস্যার সমাধান হয় না। হত্যা করা অধর্ম। আমি অস্ত্র হাতে নিতে চাই না। এর বিচার তিনিই করবেন। আরে কি হলো? কি হয়েছে? ভয় পেও না পঙ্কজ দা। কি হয়েছে? ওর তো ব্যথা শুরু হয়ে গেছে, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। খবর আছে, সূর্যবংশীদের এলাকায় একজন মহিলা বাচ্চা জন্ম দিতে চলেছে। ও বলেছিল আমার বংশে আগামী 10 পুরুষে একটা ছেলে কেন ইঁদুর জন্মতেও ভয় পাবে। যা তোরা গিয়ে ওকে দেখিয়ে দে চন্দ্রবংশীয়দের ক্রোধের আগুনের তেজ। মেরে ফেল ওদের। তাড়াতাড়ি চলো ভাই, একটু তাড়াতাড়ি চলো, খুব ব্যথা কষ্ট পাচ্ছে। চলো তাড়াতাড়ি, চলো চলো, আগে 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 চলো। বেশ, আর একটু সহ্য করো মা। এই জল্লাদগুলো এলো কোথা থেকে? ওইদিকে 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 চলো, ওইদিকে ওইদিকে চলো। তাড়াতাড়ি। ভগবান, এবার কি করি? এবার কি করি? এবার কি হবে? কি করি? করি ভগবান, রক্ষা করো।
ভয় পেও না, আর একটু চাপ দাও। হ্যাঁ, আমার বাবার আদেশ মনে নেই তোদের? মেরে ফেল বাচ্চাটাকে। দেখো ভাই, ফিরে যাও। তুই চুপ কর। আমি চিনিয়ে দে, ওদেরকে ভালো মুখে বললে কোনো লাভ হবে না। এই, ছোট থেকে এটা আমার নিয়ম, আগে কারোর গায়ে হাত দিই না, আর যদি একবার দিই শেষ করেই ছাড়ি। ভালোভাবে বলছি, ফিরে যাও, নয়তো মৃত্যুর মিছিল দেখবে। এই মুহূর্তে আমার মনটা শান্ত আছে আর আমার মাথাটাও ঠান্ডা আছে। যদি একবার গরম হয়ে যায় আর আমি হাত তুলি, তাহলে তোমাদের চিতা জ্বালানোর জন্য একজনও বেঁচে থাকবে না। আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। ক্ষমতা তোমার? পিঁপড়ে যতই তরপাক, সে কোনোদিন হাতি হবে না। আমার কথা মাথায় ঢুকিয়ে নাও। তুমি আর একটা ভুল করলে তোমার এই মাথাটা ধর থেকে আলাদা করে দেব। এদিকে দেখ। আমি আমার সব সম্পত্তি তোমায় দিলাম মানুষের ভালোর জন্য। তুমি সেটা যেমন ভাবে খুশি ব্যবহার করো বাবা। এই মাটি আমাকে অনেক কিছু দিয়েছে। একে তো একটা বাচ্চা মারার জন্য পাঠিয়েছিলাম আমি, এ তো দেখছি নিজেই মাথা ন্যাড়া করে ফিরেছে। আমার শত্রু খুব চালাক, আমাকে দিয়েই আমার লোক মারছে। ছেড়ে দে, কিচ্ছু করিস না, বাঁচিয়ে রাখ ওকে। রাস্তাঘাটে অনেক ভিখারি ঘুরে বেড়ায়, ও তাদেরই মতো ভিক্ষে করেই খাবে না হয়। যে আমার কাজে লাগে না তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। চল। যখনই তোমাকে দেখি মনের ভেতরটা কেমন করে ওঠে। আমার মনটা না ছটফট করে, বোঝালেও বোঝে না। তোমার মনটাও কি ছটফট করে? ছটফট? না, করে না। আমার বন্ধুরা বলে আমাকে দেখে যার মন ছটফট করে না তার চেক আপ করানো উচিত। আমি চেক করব। না 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 না, প্লিজ তুমি দূরেই থাকো। হ্যাঁ, দূরে থাকো। আচ্ছা একটা কথা বলো, আমি কি সন্ধ্যার থেকে বেশি সুন্দরী নই? তুমি বললে অ্যাট্রাকটিভ লাগার জন্য আমি অন্য কিছু করব। আমি কিন্তু সবকিছু করতে না পারি। না, যেমন আছো ঠিক আছো। সত্যি করে বলো যে আমি সন্ধ্যার থেকে বেশি সুন্দরী তো? আর আমার কোমর ওর থেকে বেশি স্লিম তো? তোমার তো মুখও ওর থেকে বেশি চলে। কি বললে? এসব তুমি কি বলছো? আমি তো সবসময় চুপ করেই থাকি, ব্যাস শুধু এটুকুই জিজ্ঞেস করি যে তুমি কেমন আছো, কি করছো, স্নানের আগে তেল দিয়ে মালিশ করো কি করো না, পিঠে সাবান নিজের হাতে লাগাতে পারো না, আর ঘুমের সময় কি বালিশ জড়িয়ে ধরে ঘুমো? আমি স্বপ্নতে বেশি সুন্দরী না বাস্তবে? আচ্ছা স্বপ্নতে তুমি আমার সঙ্গে কথা বলো নাকি তুমি ভেতর মতো পালিয়ে যাও? ঘুমের মধ্যে আদৌ কিছু করো না শুধু নাকি ডাকো? আচ্ছা রাতে কতবার টয়লেটে যাও?
তোমার কাছে আমার এইটুকু জানতে চাওয়াকে কি বেশি মুখ চালানো বলবে তুমি? বিয়ের পর আমি যতটা ভালো রাখবো আর কেউ রাখতে পারবে না। বুঝেছি। তোমার হ্যাঁ অপেক্ষায় থাকবো। বাপরে, এ তো খতরনাক কেস। অর্ধেক প্রেম করতে চেয়েছিলে না তুমি? আজ পুরোটা করো, পুরোটা। যতদিন না আমাদের বিয়ে হচ্ছে আমি তোমাকে ছোঁবো না। আর হ্যাঁ, আমরা সবাই শহরে যাচ্ছি, তৈরি হয়ে নাও। এই কি হয়েছে? ভাইয়ের জন্য আজ প্রথমবার বাইরে বেরোতে পারলাম, তাই বাইরের জগৎটা দেখতে পাচ্ছি। আচ্ছা একটা কথা বলো, হঠাৎ আমরা শহরে কেন যাচ্ছি? দিদির বিয়ের দিন ঠিক হয়েছে, কেনাকাটি করতে যাচ্ছি। এসো এসো, তোমাদের স্বাগত। আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? কোনো সন্দেহ আছে নাকি? শহরে যেতে গেলে আমার বাড়ির সামনে দিয়ে যেতে হয়, তাই আমি তোমাকে না খাইয়ে কি করে যেতে দেই বলো তো? দেখো, না বলো না, চলো প্লিজ, আমি তোমার হাতে ধরছি, পায়ে পড়ছি, অল্প কিছু খেয়ে নেবে, ঠিক চলো। আছে। ব্যাস, ভেতরে যাবে, জল খাবে আর চলে আসবে। তা তোমাকে কে বললো আমরা শহরে যাচ্ছি? তোর আমি? ও বলেছে? হ্যাঁ ঠিক আছে, চলো। এসো এসো, আগে তুমি এসো। এসো। এই আমি যাবো না, যাবো না। হ্যাঁ হ্যাঁ, তুমিও আসবে, কিন্তু এই যে বলে না লেডিজ ফার্স্ট, দেখবে কত ধুমধাম হবে। হ্যাঁ হ্যাঁ, চলো দেখি। ওয়েলকাম ওয়েলকাম। তোকে তো আমি পরে দেখছি। বোন বিপাশা, অতিথিদের জন্য জল নিয়ে এসো। খোলো না, জুতো পাটা ধুয়ে দেবো। তুমি তো ভীষণ স্ট্রং দেখছি। যদি আমি বিয়ে করি তাহলে তোমাকে আরে আরে, কি করছিস? অনেক ধোয়া হয়েছে, এবার তুই ভেতরে যা। যা, ঠিক হ্যাঁ, আছে। যা না। আচ্ছা বোন করি না, তোমার আরো একটা বোন আছে। সূর্য পুরো ভিজে গেছে, ঝটপট করে তোয়ালেটা নিয়ে আয়। আসুন না, আমি শুকিয়ে গেছি। আমি নিজে করতে পারবো। আমি খুব ভালোভাবে সামলাতে পারি। যদি আপনি আমাকে বিয়ে করেন তাহলে আপনি সুখী হবেন। বোন পুরো শুকিয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে, এবার তুই যা যা যা। জান জান, তুমি তো বলেছিলে তোমার কেউ নেই। এরা দুজন তো গ্রামের মোড়লের মেয়ে, যেদিন থেকে তোমাকে যুদ্ধ করতে দেখেছে ওদের মনে তোমার জন্য কিছু কিছু হয়। আরে ভাই, এই ঝামেলা থেকে আমাকে বাঁচা। আরে ভাই শোন, তোকে তো এতগুলো মেয়ে কল করে, আমাকে তো কেউ মিস কলও দেয় না। চারটে মেয়ে তোকে কল করে, 4টে সিম দিয়ে না। ও তো ঠিকই বলেছে। একটা কথা শোনো, প্রেম তো তোমারও করতে ইচ্ছে করে, একটু একটু করে সবার মধ্যে ভাগ করে দাও, পুরো ক্রিকেট টিম হয়ে যাবে। আর কি হচ্ছে নাকি? আমায় পাগল ভেবেছো? আমি তো বলবো 4 জনকেই বিয়ে করে নাও, এতে কত সুবিধা হবে জানো? একজনের থেকে 4-4টে করে বাচ্চা পাবে, আর কোনো একজনের ওপর বেশি লোডও পড়বে না। ভাই, আমি তো বলবো যত তাড়াতাড়ি সম্ভব এটা করে ফেলো। আইপিএল শুরু হতে যাচ্ছে, আমরা নিজেদের টিম দিতে পারবো। এসো এসো, বসো বসো, তোমার নরম পাগুলো এরকম আস্তে করে। তুমি চাইলে ওকে এখানেই রেখে যাই। হ্যাঁ হ্যাঁ, তা তো বলবেই। তোমার কাছে 4-4টে আছে, আমার কাছে তো শুধু একটাই আছে। আমার কাজ 1 ঘন্টায় হয়ে যাবে। বাই 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 বাই। দাদা, তোমার ভয় তো লেজ গুটিয়ে পালিয়ে গেল বেটা। আরে আমার সামনে বড় বড় লোকেদের অবস্থা খারাপ হয়ে যায়, ও তো একটা চুনোপুটি। দাদা, ও তো এখানেই বসে আছে।
বলেছিলাম না আমাকে অস্ত্র ধরতে বাধ্য করিস না। আয় আয় না, আয় 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 আয়। আয় 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 আয়, সামনে আয়। কোথায় লুকিয়েছিস? আমি বলেছিলাম না মৃত্যু তাণ্ডব দেখবি, বলেছিলাম না আমি। ভগবানও তোকে বাঁচাতে পারবে না আমার হাত থেকে। সূর্য, আমাদের লোকেরা মরেনি, বলিদান দিয়েছে। আমরা শেষ পর্যন্ত তোমার সাথে আছি। এই লড়াইটা আমার, আপনাদের কোনো সম্পর্ক নেই এর সঙ্গে। আজকের পর এই লড়াইটা আমি একাই লড়ব। এই রাজ্যের রাজকুমার আমি। আজ থেকে যা করার আমিই করব। যান আপনারা সবাই। এই যে মিস্টার রাজকুমার, কেমন আছেন? দেখে তো ভালোই মনে হচ্ছে। আপনি আমাদের এখানে কেন এসেছেন? শান্ত হয়ে আমার কথাটা শুনুন, দয়া করে শান্ত হন। আমি আপনাদের একটা দারুণ খবর দিতে এসেছি। এই লোকটা, যাকে আপনারা রাজকুমার বলছেন, কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো এক অনাথ। এই পরিবার থেকে ওকে দত্তক নিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। এই দেখুন ছবি। আরে নিজের বংশের সন্তানকে কেউ কখনো দত্তক নেয়? এবার বল, তুই কি সত্যি এখানকার রাজকুমার?
সত্যিটা বল। এই হাত সরান, কলার ধরবেন না। আমার মাথায় হাত রেখে বলো যে উনি মিথ্যে বলছেন, তুমি আমার নিজের ভাই। ম্যাডাম, এবার তাহলে ওর কলার ধরি। চল বেটা। তুই আসল রাজকুমার নস, তাহলে নিশ্চয়ই তুই ওকে খুন করেছিস। বল কি করেছিস তুই ওর সাথে, কি করেছিস তুই? বল তাড়াতাড়ি, সত্যিটা বল। ও আপনার ছেলেকে খুন করেছে। 25 বছর আগে আমার ছেলে মৃত অবস্থায় জন্মেছিল। ও তাকে মারবে কি করে? আমি আমার রাজ্যের জনগণকে বলেছিলাম যে আমার ছেলে বেঁচে আছে, 25 বছর পরে সে ফিরবে। পুত্রকে মৃত দেখে আমি তো সেদিনই মারা গিয়েছিলাম। তারপর যেদিন আমার শত্রু ভিক্ষাতে আমাকে জীবন দান দিল, 25 বছর পর তোর ছেলে আমার সাথে যুদ্ধ করতে আসবে তাই বলেছিলি না তুই? আমি ওকে মারব তোর সামনে, আর তুই ওর মুখাগ্নি করবি। ততদিন আমি না তোকে মারব আর না নিজে মরব। তুই যদি নিজে মরার কথা ভাবিস তাহলে তোর পরিবারকে শেষ করে দেব আমি। যা। তোমরা সবাই বাইরে প্রত্যেক বছর আমার ছেলের জন্মদিন পালন করতে, আর আমি ভিতরে প্রত্যেক বছর ওর শ্রাদ্ধ পালন করতাম। আমি এটা ভেবে তোমাদেরকে মিথ্যে বলেছিলাম যে ঈশ্বর নিশ্চয়ই একদিন কাউকে পাঠাবেন। ভগবান একে পাঠিয়েছেন। রক্তের সম্পর্ক দিয়ে সবকিছু হয় না, প্রজাকে যে রক্ষা করে সেই আসল রাজকুমার। কে বলেছে ও তোমার রক্ত নয়? বাবা জীবন, ওই তোমার সন্তান। একজন বাবার কাছে সব থেকে কঠিন হলো নিজের মেয়ের চোখের জল। তুই একদম চিন্তা করিস না মা, দেখিস তোর ছেলেই হবে। না বাবা, আমি চাই আমার মেয়ে হোক। এই যুদ্ধ আমাকে শুধু দুটো জিনিস দিয়েছে, কান্না আর দুঃখ। যদি আমি ছেলের জন্ম দিই তাহলে ওই পিশাচটা ওকেও ছাড়বে না। আমি আর দুঃখ সইতে পারবো না। মেয়ে হলে আমি অন্তত তাকে নিয়ে বাঁচতে পারবো। আমাদের এই এলাকার মানুষদের এরকম রাজকুমারের দরকার ছিল যাকে শত্রু মারতে পারবে না, বরং যে শত্রু তাকে শেষ করবে, যে মারামারিতে বিশ্বাস করবে না, উল্টে বাঁচা আর বাঁচানোতে বিশ্বাস রাখবে। এখানকার সব ছেলেরা শুধু দুটো জিনিসই শেখে, মারো বা মরো। যতদিন না ওরা এটা বুঝবে যে জীবন কাকে বলে, খিদে কাকে বলে, কঠিন পরিশ্রম কাকে বলে, চোখের জল কাকে বলে, একটা পরিবার কাকে বলে, দুঃখ কি হয়, জীবনের আসল মূল্য কি হয়, এসবের মূল্য শুধু একজন অনাথই বুঝতে পারে। রাজার রক্ত যখন অনাথের মতো বড় হয় তখন সে আগুনে পুড়ে খাঁটি ইস্পাত হয়। যে ছেলের সোনার থালায় খাওয়ার কথা ছিল সে রাস্তায় কুড়িয়ে খাবার খেয়েছে।
যে ছেলের নরম গদিতে ঘুমানোর কথা ছিল সে ফুটপাতে রাত কাটিয়েছে। এসব দেখে আমি রোজ লুকিয়ে লুকিয়ে কাঁদতাম। একজন সাধারণ মানুষও জীবনে এত কষ্ট করে না। তোকে একজন শক্তিশালী বলবান সত্যিকারের মানুষ তৈরি করার জন্য আমি এগুলো করেছি, কিন্তু আমি কখনো তোকে একা ছাড়িনি। এই মেয়েটাকে চিনিস তো তুই? একেও আমি পাঠিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিস বাবা, আমাকে ক্ষমা করে দিস, আমাকে ক্ষমা করে দিস বাবা, ক্ষমা করে দিস। চলো। তুমি তোমার ছেলেকে উৎসর্গ করলে, এদেরকে বাঁচিয়ে রাখার জন্য ছেলেকে মেরে ফেললে, আর তুমি রোজ তিলে তিলে মরতে থাকলে। তোর মা তোর জন্য অনেক বড় বলিদান দিয়েছেন, এটাকে ব্যর্থ হতে দিস না। এই ইতিহাস 70 বছরের পুরনো, একে বদলে দে। 25 বছর ধরে আমরা সবাই এই দিনটার অপেক্ষায় ছিলাম। এই গ্রামের প্রত্যেকটা মানুষ যারা নিজের ছেলেকে হারিয়েছে তারা এই দিনটার অপেক্ষায় ছিল। এমন কাজ করিস বাবা যাতে তোর জন্মটা সার্থক হয়। হ্যাঁ, विजयी भव 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 विजयी विजयी भव विजयी भव विजयध्वज श्री सिंहा विजयी भव वीर्य शौर्य विक्रम जलधि सिंहा विश्वंभर श्रेयांतक विषकंटक विध्वंसक हरिकुंजर मदभंजन रणरंजन सिंहा रुधिरोज्वल नेत्रांचल क्रोधानल कीलाकुल रिपुमंडल कृतहाहारम रंजित शव सिंहा मध्यम्बरमार्ताण्ड समुद्भव कर किरणांचित विद्युल्लेखालांचन चञ्चत् केसर सिंहा विश्वंभर श्रेयांतक विषकंटक विध्वंसक हरिकुंजर मदभंजन रणरंजन सिंहा विजयी भव 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 वीर्य शौर्य विक्रम जलधि सिंहा विजयी भव विजयध्वज श्री सिंहा সূর্য লোকেদের সামনে ওর মাথাটাই কেটে নিয়ে আয়। সূর্য বংশের কেউ যেন বেঁচে না থাকে। সূর্যবংশীদের অস্তিত্ব মুছে দিবি। আজ সূর্যবংশীদের রক্ত দিয়ে হোলি খেলবি তোরা সবাই।
গত 25 বছর ধরে তুমি আমাকে মারার জন্য বেঁচে আছো, আর আমি সবে জানতে পারলাম আমার জন্ম তোমাকে মারার জন্য হয়েছে। 25 বছর ধরে তুমি বদলার আর আমি সংঘর্ষের আগুনে বেঁচে আছি, আর আজ এই আগুন তোমার সামনে এসেছে। আজ আমি আমার পরিবার আর প্রজাদের সঙ্গে এসেছি, যাতে এরা মনে রাখতে পারে এই যুদ্ধের ফল কি হয়েছিল। তোমাকে বোঝানোর পরেও তুমি আমাকে এই হত্যালীলায় ঠেলে দিয়েছ। তোমার খেলা শেষ। যে বাঁচতে চাও এখান থেকে চলে যাও, যে থাকবে সে আমার হাতে মরবে। আজকের পর শুধু সূর্য প্রতাপের রাজত্ব চলবে। এই কালু, দেখিয়ে দে। সিংহের শিকার সামনে থেকে করতে হয়, পেছন থেকে নয়। মারতে হলে এখানে মার, মার, মার। সাহস আছে? মৃত্যু ভয় কাকে বলে আজ বুঝলি? মরতে যারা ভয় পায় অন্যদের মারার অধিকার তাদের নেই। চল, যা এখান থেকে। মারবি তো? সাহস থাকলে হাত দিয়ে দেখা, দেখা না। বাবার গায়ে হাত দিলে তো কেটে ফেলবো ওটাকে। সাহস থাকলে হাত দিয়ে দেখা আমার বাবার গায়ে। আয় দেখি, এক একটাকে কুচি কুচি করে ফেলবো। আছে কেউ? বাবা, গোফে মোচড় দাও, উড়ুতে চাপড় দাও, হুঙ্কার দাও এই কাপুরুষদের। তারপর দেখছি কত দম আছে এদের। যদি কারো সাহস থাকে সামনে আয়। এবার তুই আমাকে রাগিয়ে দিলি। আমি তোর এই খেলনাটা দেখে ভয় পাচ্ছি না। তোর জন্য আমি খালি হাতেই যথেষ্ট।
তোল ওটা, চল তোল তলোয়ারটা। নে 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 তলোয়ারটা তুলে নে। আয় আয়, দম থাকলে আয়, মার আমায়, মার। কি হলো? ছেলের দিকে তলোয়ার উঠলো বলে কেঁপে উঠলে? অন্যদের ছেলেকে মারার সময় তো হাত কাঁপে না তোমার? তোমার মনে হয় তোমার ছেলেরা মানুষ আর এদের ছেলেরা পোকামাকড় যাদের তুমি পিষে মেরে ফেলো। যুদ্ধের ফল হার বা জিত দিয়ে হয়। অসহায় মানুষদের মারলে জেতা যায় না। হসপিটালে নিয়ে যাওয়ার লড়াই করার মতো সুস্থ হলে জানিও 10 ঘন্টা পরে, 10 দিন পরে, 10 মাস পরে, 10 বছর পরে হলেও ব্যাস আমাকে জানিও, আমি তোমার বাড়িতে এসে ওকে মেরে যাব। আমার একটা কথা মনে গেঁথে নাও, রক্ত দিয়ে লেখা ইতিহাস মানুষকে শুধুই দুঃখ দেয়। আমি আজ তোমার ইতিহাস শেষ করলাম। যদি না মানো তাহলে তোমার কি অবস্থা হবে ভেবে দেখো। 25 বছর ধরে তুমি এই দিনটার অপেক্ষা করেছিলে। 25 বছর ধরে এই জন্য মানুষ মেরেছ। ছি, ঘেন্না হচ্ছে তোমার উপর। গরিবদের খাওয়ালে, মরার পরে ওরা তোমাকে মনে রাখত। কোনো অসুস্থকে বাঁচালে সে জীবনভর তোমাকে আশীর্বাদ দিত। সমাজের ভালো করলে সবাই তোমার পুজো করত। এটাই জীবনের মূল্য। জানো আজ তুমি আমার সামনে কেন জীবিত আছো? কারণ তুমি আমার থেকে বড়। সেই জন্য আমি তোমাকে মারব না। যাও, ক্ষমা করলাম। জীবনের এই 70 বছর বয়সে আমি অনেক জয় দেখেছি, পরাজয় দেখেছি, মৃত্যু দেখেছি, কিন্তু জীবনে প্রথমবার এই রকম সত্যিকারের একজন মানুষ দেখলাম। রাবণের থেকেও বড় অহংকারী এই মানুষটাকে তুমি আজ জিতে নিয়েছ। এত বছরের পুরনো প্রতিশোধের আগুন নিভিয়ে দিয়েছ। আমি শুধু মানুষকে মারতে জানি, আর তুমি তাদের বাঁচাতে এসেছ। আমি এতদিন যা করেছি সব ভুল, তুমি সঠিক। যুদ্ধে অনেক সৈনিক লড়াই করে, কিন্তু সেখানে যেতে শুধু একজন যোদ্ধা। তোমার ছেলে সত্যিকারের যোদ্ধা, একজন সত্যিকারের মানুষও বটে, যে সাহসী আর দয়ার সাগর। এই ছেলেটা এখানে একা এলো আর এখানকার সমস্ত অশুভ আর সমস্যার সঙ্গে বুক চিতিয়ে লড়াই করলো। একজন সত্যিকারের রাজার এটাই পরিচয়। আর ভয় না পেয়ে মানুষ যাকে সমর্থন করে সেই হলো একজন আসল রাজা। আমাদের গ্রামে এই রকম রাজার জয়ধ্বজা ওরা উচিত, বাড়িতে বাড়িতে ওরা উচিত। ওই আমাদের রাজা। ওর জয়গান করো।